পৃথিবীতে সর্বোচ্চ বৃষ্টি হওয়া জায়গার মধ্যে মেঘালয়া অন্যতম, আর সেখানকার মানুষ পানীয় জল পেতে হিমশিম খাচ্ছে। কেন? মেঘালয়া গিয়ে আমি এই বিখ্যাত ঝর্ণাটা দেখতে গেছিলাম। দারুণ সুন্দর, অথচ খটখটে শুকনো। মেঘালয়া মানেই সবুজ পাহাড়, গাছের শেকড় দিয়ে তৈরি সেতু, কিন্তু এসবের আয়ু আর কতদিন? এটাই প্যারাডক্স। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হওয়া সত্ত্বেও গ্রামগুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? চলুন দেখি। রান্না করো, পরিষ্কার করো, চাষ করো, জল আনো, চক্র চলতেই থাকতো। সিঙ্গেল মাদার মনিকা নংগ্রমের দিনগুলোয় এক মুহূর্তেরও বিশ্রাম ছিল না। আগে জল আনতে হতো পুরনো পদ্ধতিতে। বাঁশের নল ব্যবহার করে উৎস থেকে আমরা জল তুলতাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এই জল আনতে সবচেয়ে বেশি কষ্ট হতো বাচ্চাদের। ওরা আগে জল ভরে এনে তারপর তাড়াহুড়ো করে স্কুলে যেত। মনিকার সারাদিনের কাজ এখনও প্রায় একই, তবে একটা বড় পরিবর্তন হয়েছে। এখন বাড়ির কাছেই জল পাওয়া যাচ্ছে। আমরা আছি মাউসিনরামে। সর্বোচ্চ গড় বার্ষিক বৃষ্টিপাতের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই গ্রামটা। গড়ে বছরে প্রায় 1200 সেন্টিমিটার বৃষ্টি হয়। পৃথিবীর অন্যতম আর্দ্র এলাকা মাউসিনরাম। তাও মনিকার মতো গ্রামবাসীদের জলের উপর ভিত্তি করে দিনের পরিকল্পনা করতে হয়। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় যায় জলের পেছনে। আমাদের এখান থেকে প্রায় 500 মিটার দূরে আছে ফুৎকারের ঝর্ণা। আগে আমরা সেই ঝর্ণাটাতে যেতাম। এখান থেকে হেঁটে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগতো। ফিরতে লাগতো আরো 30 মিনিট, কারণ পিঠে জল নিয়ে আমাদের সাবধানে হাঁটতে হতো, না হলে জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। মেঘালয় বরাক মেঘনা নদী অববাহিকার মাঝে অবস্থিত। তবু মনিকার গ্রাম পংকুংয়ে জল ধরে রাখা যায় না, প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও। খাড়া পাহাড়ি জমি, পাথুরে মাটি, বন উজাড় ও জমির ব্যবহার বদলে যাওয়ার কারণে বৃষ্টির জল দ্রুত নেমে যায়। ফলে ভূগর্ভস্থ জলস্তর ঠিকমতো ভরে না এবং ঝর্ণাগুলো জল পায় না। ইনি পরিবেশ বিজ্ঞানী বি.কে. তিওয়ারি। মেঘালয়ের অদ্ভুত বৃষ্টির ধরন নিয়ে কয়েক দশক ধরে গবেষণা করছেন। মেঘালয়ের সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু সীমিত কয়েকটা জায়গায়। চেরাপুঞ্জি, মাউসিনরাম আর ওই মালভূমি এলাকায়। বাকি জায়গায় বছরে 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টি হয়, যা খুব বেশি নয়। তার উপর বৃষ্টি হয় বছরে প্রায় 6 মাস। বাকি সময় শুকনো থাকে, বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেশ শুষ্ক। মেঘালয়ের প্রায় 80% মানুষ প্রতিদিনের জলের জন্য ঝর্ণার উপর নির্ভর করেন। এই ঝর্ণাগুলোতে ভূগর্ভস্থ জল প্রাকৃতিক পথ পেয়ে ওপরে উঠে আসে। আগে সারা বছর জল থাকতো, এখন অনেকগুলোই শুধু কিছু সময়ের জন্য জল দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের বণ্টন আর তীব্রতায় পরিবর্তন এসেছে। জনসংখ্যা বাড়ছে, সেই সাথে ভোগ ও উৎপাদন বাড়ছে। ফলে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর চাপও বাড়ছে। তবে আশার আলো দেখা যাচ্ছে। কিন্টি উল্যাং খারবানির মতো তরুণ স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন ঝর্ণাগুলো রক্ষা করতে। পাহাড়ে হেঁটে হেঁটে জলের উৎস খুঁজে বার করছেন। ভূগর্ভে জল ধরে রাখার এলাকাগুলোর মানচিত্র তৈরি করছেন। ঢাল বরাবর ট্রেঞ্চ খুঁড়ে জল ধরে রাখার চেষ্টাও করছেন। তারা স্থানীয় গাছ লাগাচ্ছেন যাতে বৃষ্টির জল আবার মাটির ভেতরে যেতে পারে।
যেখান থেকে জল বেরোয় শুধু সেই জায়গাটাই ঠিক করছেন না, বরং সম্পূর্ণ স্প্রিং শেড অর্থাৎ লুকানো ভূগর্ভস্থ ব্যবস্থা যা একটা ঝর্ণাকে সজীব রাখে সেগুলো পুনরুদ্ধার করছেন। আমরা আরো স্প্রিং চেম্বার বানিয়ে সেগুলো ঠিকভাবে দেখভাল করতে পারি, তাহলে গ্রামবাসীদের আর সমস্যায় পড়তে হবে না। আমাদের একটা দায়িত্ববোধ আছে, বিশেষ করে জলের মতো সম্পদকে রক্ষা আর সংরক্ষণ করার। যুবকদের এই উদ্যোগ ধীরে ধীরে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। প্রায় বছর খানেকের মধ্যে মেঘালয় জুড়ে ৫৫,০০০-এরও বেশি ঝর্ণা নথিভুক্ত করা হয়। এতে বোঝা গেছে কোনগুলো শুকিয়ে যাচ্ছে ও কোথায় জরুরি পদক্ষেপ দরকার। ২০১৪ সাল থেকে এই উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার স্প্রিং প্রোটেকশন ইনিশিয়েটিভের মাধ্যমে। কাজটা দেখভাল করছেন মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অথরিটির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ওয়াংকিট কে সুয়ের। এই কাজে তিনি স্থানীয় সম্প্রদায় ও সরকারি উদ্যোগকে একত্রিত করছেন। মূলত এখানকার সম্প্রদায়গুলোর ক্ষমতাকেই কাজে লাগাই। তাদের শুধু জিপিএস ডিভাইস দিয়েছি, কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়েছি। এর মাধ্যমে বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করতে পেরেছিলাম, যেমন জলে কতটা দ্রবীভূত পদার্থ আছে, লবণাক্ততা কতটা বিদ্যুৎ পরিবহন হয়। তাছাড়া ব্যবহারিক দিকের তথ্য নথিভুক্ত করেছি, যেমন প্রতি মাসে কত জল বেরোচ্ছে, গ্রামের কারা এই ঝর্ণার উপর নির্ভর করে। তবে মেঘালয়ের ঝর্ণা বাঁচানো শুধু জলের ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে জমিও। এখানকার প্রায় ৯৫% জমি সরকারের নয়, বরং প্রথাগত আইন অনুসারে গোষ্ঠী ও পরিবারের মালিকানাধীন। তাই অনেক ঝর্ণা ব্যক্তিগত জমিতে, যদিও পুরো গ্রাম সেগুলোর উপর নির্ভর করে। তাই জল ব্যবস্থাপনার জন্য প্রয়োজন আলোচনা, আস্থা এবং সম্মিলিত বোঝাপড়া, বিশেষ করে যখন জমির মালিকরা সেখানে থাকেন না অথবা যখন গোষ্ঠীগত জমির অভাব দেখা দেয়। There are many good examples where private owners have অনেক ভালো উদাহরণ আছে যেখানে full-heartedly given মালিকরা their land, স্বেচ্ছায় তাদের জমি দান but করেছে। you still তবে encounter অনেক those issues জায়গায় in many কমিউনিটির places নিজস্ব where they জমি don't নেই। have community সেখানে land. হস্তক্ষেপের Then the সুযোগ limit কমে of your interventions becomes smaller. মনিকার গ্রামে ঝর্ণাগুলো আবার বয়ে চলেছে। ১ ডজনের বেশি ঝর্ণা পুনরুদ্ধার হয়েছে। এখন গ্রামের মানুষই সেগুলোর দেখভাল করেন। আমরা নিজেদের ছোট ছোট দলে ভাগ করে নিয়েছি। আমাদের ১০ জন সদস্যের এক একটা দল। প্রতি সপ্তাহে আমরা রুটিন মেনে চলি। নিয়মিত ঝর্ণাধারাটা পরিষ্কার করি। এই পদক্ষেপের ফলে পুরো গ্রামই উপকৃত হয়েছে। এখন যে কোনো সময় জল পাওয়া যায়, আগের মতো লাইনে দাঁড়াতে হয় না। মেঘালয়ের বৃষ্টি ভেজা পাহাড়ের কোলে গ্রামের মানুষরা উদ্যোগ নিয়ে শুকিয়ে যাওয়া ঝর্ণায় জল ফেরাচ্ছেন, যাতে মনিকার মতো পরিবারগুলোকে আর মাইলের পর মাইল হাঁটতে না হয় জলের খোঁজে। ভারতের এত শহরে জল সংকট কেন, আমরা খোঁজ নিয়েছি, কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। সত্যি বলতে কারণ এক নয়, একাধিক, অনেকগুলো সমস্যার সংমিশ্রণ। প্রথম সমস্যাটার কথায় আসি। শহরগুলো ফুলে ফেপে উঠছে। এই শতাব্দীর শুরু থেকে জনসংখ্যা ৭৫% বেড়েছে। তার মানে চাহিদা ক্রমাগত বাড়ছে আর সরবরাহ সীমিত। কিন্তু এটা আংশিক চিত্র। অনেক শহর নির্ভর করে ভূগর্ভস্থ জলের উপর, মানে প্রাকৃতিক ভূগর্ভস্থ জলাধার। কিন্তু এই ব্যবস্থার উপর নির্ভর করা যাচ্ছে না। বৃষ্টির জল মাটিতে ঢুকে এই মজুদ পূরণের জন্য যথেষ্ট খোলা মাটি নেই। ফলে প্রকৃতি যতটা পূরণ করতে পারে তার চেয়ে অনেক বেশি জল তুলে নিচ্ছি আমরা। দিল্লির মাটি প্রাকৃতিকভাবে যতটা পূরণ করতে পারে তার প্রায় দ্বিগুণ জল তুলছি আমরা। তার উপর সারা ভারতে শত শত নদীর জল দূষিত, কৃষির রাসায়নিক, নর্দমা, শিল্পের বর্জ্য, তালিকা লম্বা। প্রায় ৭০% ভূপৃষ্ঠের জল দূষিত। আমরা যে জল ব্যবহার করি তার বেশিরভাগ কখনো পরিশোধন বা পুনর্ব্যবহার করা হয় না, আর যে জল আছে তারও অনেকটাই হারিয়ে যায়। প্রায় ৪০% নষ্ট হয় লিকেজ, অপর্যাপ্ত পরিকাঠামো আর খারাপ ব্যবস্থাপনায়।
সহজ ভাষায়, যা ব্যবস্থা আছে তা যথেষ্ট নয়, যা পাচ্ছি তা সংরক্ষণ করছি না, যা আছে তা অতিরিক্ত ব্যবহার করছি এবং বাকিটা দূষিত করছি। আর সমাধানগুলো কখনোই স্থানীয় বাসিন্দা ও তাঁদের বাস্তবতার কথা মাথায় রেখে নয়। দক্ষিণ ভারতের এই মৎস্যজীবী গ্রামে অসন্তোষ বাড়ছে। মাত্র 5 দিন হলো নদীটা আটকে দেওয়া হয়েছে, এর মধ্যেই জল শুকিয়ে গেছে। திருப்பவும் நாங்கள் கடல் சார்ந்து இருக்கிற இடத்துலையும் সমুদ্রে গেলে நீங்கள் সমস্যা, எங்களை back கஷ்டப்படுத்துறீங்க. water-এও যেতে இப்போ দেবে না। வந்து இங்கேயும் তাহলে যাবোটা கஷ்டப்படுத்துறாங்க কোথায়? பக்கிங்க காலில். அப்போ நாங்கள் எங்கே போகிறது? আর না পেরে একজোট হয়েছেন অনেকে, গ্রামের কাছে একটা বড় প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রকল্পটার লক্ষ্য 20 কিলোমিটার উত্তরে অবস্থিত চেন্নাই শহরে জলের সংকট মেটানো। তাই তৈরি হবে বিশাল এক জলাধার। இந்த பண்டு பாத்தீங்கன்னா சுத்தி 30 30 কিলোমিটার কিলোমিটার வந்து লম্বা பண்டு একটা அமைக்கிறாங்க। বাঁধ তৈরি இந்த হবে। பண்டு এর அமைக்கிறதுனால ফলে এলাকার நேச்சுரலா স্বাভাবিক இருந்த জল surface নিকাশ পুরো runoff னு বদলে சொல்லி যাবে। மழைநீரை வந்து বৃষ্টির வடிக்கக்கூடிய জল தன்மை வந்து বেরোতে পারবে না, முற்றிலுமா வந்து পুরো জায়গাটা একটা So, ஒரு ট্যাঙ্কের মতো ট্যাঙ্ক হয়ে যাবে। மாதிரியான இடமா வந்து இந்த மாறும்। শহর প্রশাসন বৃষ্টির মরশুমে অতিরিক্ত জল ধরে রাখতে চায়, যা অনেক সময় বন্যা সৃষ্টি করে। গ্রীষ্মে জলের উৎস শুকিয়ে গেলে ধরে রাখা জল শহরে সরবরাহ করা যেতে পারে। তাদের আশা, এতে উপকূলীয় মহানগরের জল সংকট কমবে। পরিকল্পনা হলো শহরের বাইরে থাকা প্রাকৃতিক ব্যাকওয়াটারকে একটা বড় জলাধারে পরিণত করা। কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই বাস্তুতন্ত্রগুলো কেবল লবণাক্ত জল নয়, এগুলো রক্ষা করা দরকার। So this act like a এই suspension. It ব্যাকওয়াটারগুলো একটি absorbs the ঢালের মতো কাজ catastrophic করে, waves, protecting the ভয়ঙ্কর বড় neighboring ঢেউয়ের ধাক্কা সামলায়, landscapes. আশেপাশের It এলাকা is রক্ষা blocked. করে। এগুলো আটকে Then দিলে the ঢেউয়ের waves গতিপথ will বদলে যাবে। start take in a different course. মেরিন বায়োটেকনোলজিস্ট টিডি বাবু এই প্রকল্পের বিরুদ্ধে আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি আজ আমাদের নিয়ে যাচ্ছেন একটা ম্যানগ্রোভ এলাকার গভীরে। There is a vibrant lagoon এখানে একটা and প্রাণবন্ত উপহ্রদ আছে। connects to the Bay of Bengal. In the উত্তরে north at মুটুকাডু আর Muttukadu দক্ষিণে কোকিলামেডুর and দিক south দিয়ে at বঙ্গোপসাগরের সাথে Kokilamedu. এটি যুক্ত। And both এই দুটো assurances মোহনাতেই ecosystem প্রাকৃতিক ম্যানগ্রোভ দেখা as যায়। a natural mangrove habitat. And you can see এখানে অনেক lots কাঁকড়া, of অন্যান্য crabs জলজ প্রাণী and other এবং মাছ crustaceans দেখতে পাবেন। and fishes coming in. অন্যদিকে চেন্নাইয়ে সমাজকর্মী রাজু পরিবেশগতভাবে দুর্বল জায়গার ওপর শহরায়ন আর উন্নয়নের প্রভাব নজরে রাখছেন। তার দাবি, অপরিকল্পিত উন্নয়ন আর অবৈধ দখলদারির কারণে অনেক জায়গায় ইতিমধ্যেই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ஸோ பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோட பள்ளிக்கரணை சப்பேசின்ல உப்பு அபவாহিকার அங்க இருக்கிற সমস্ত ஃப்ளட் பிளைன்ஸ் প্লাবনভূমি எல்லாமே இப்போ ধ্বংস হয়ে பள்ளிக்கரணை গেছে। சப்பேசினும் পাল্লিকারনাই ও சரி কোভালাম கோவளம் சப்பேசினும் দুটো சரி জায়গাতে இது এই ரெண்டுத்துக்குமே গ্রেট வந்து সল্ট ஒரு লেকটাই ஒரு বন্যার ஃப்ளட் பிளைன்ஸ் জল தான் ধরে வந்து রাখার কাজ இந்த করছে। கிரேட் சால்ட் லேக் தான் நிக்குது। গ্রেট সল্ট লেক এই এলাকার অনেক পরিবারের আয়ের প্রধান উৎস, বিশেষ করে যারা সমুদ্রে মাছ ধরার মতো বড় নৌকো কিনতে পারেন না। அப்படி வேணா இந்த ஊர்ல இருக்கவங்களும் அப்படிதான், কোভালামে கோவளத்துல অর্ধেক இருக்கவங்க মানুষ பாதி সমুদ্রের பேர் উপর வந்து கடலுக்கு নির্ভরশীল போவாங்க, আর বাকিরা பாதி பேர் লেকের வந்து উপর। যারা লেকে river মাছ ধরে அந்த তারা பாதி பேர் পুরোপুরি রিভার এর வந்து উপরই போறவங்க வந்து அந்த নির্ভর ஆத்துல করে। போறவங்க வந்து ফুললাவே அங்கதான் தொழில் அவங்களுக்கு। এই উপকূলের বরাবর 15টারও বেশি গ্রামের মৎস্যজীবী ও আদিবাসী সম্প্রদায় একই রকম দুশ্চিন্তায় রয়েছে। প্রায় 1,20,00,000 মানুষের শহর চেন্নাইয়ের স্বার্থে কি নিজেদের দাবি ত্যাগ করতে হবে? আগেও এমন হয়েছে। তাই আশঙ্কা, শহরে পানীয় জল সরবরাহের জন্য কাছেই নোনা জল পরিশোধনের বিশাল এক কেন্দ্র তৈরি হয়েছিল। வந்ததுல வந்து எங்களுக்கு வந்து வீடுங்க பாதிக்கப்பட்டது, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত அதுக்கப்புறமா হয়েছে, தண்ணியோட জলের মান খারাপ হয়েছে, தன்மை குறைஞ்சிடுச்சு। বছরে அது 4 মাস কারম আমরা বাড়ি বলে। তীরে জাল அது টেনে வந்து মাছ ধরি, வருஷத்துக்கு ஒரு সেটাও 4 ক্ষতিগ্রস্ত மாசம் হয়েছে। அது அந்த தொழிலும் அறவே பாதிக்கப்பட்டது। জল পরিশোধন কেন্দ্রটার জন্য আমাদের கரத்தொழில் তীর மிகவும் ঘেঁষার பாதிக்கப்பட்டது। সমস্ত জীবিকা ஒரு ধ্বংস குறிப்பிட்ட হয়ে காலத்துல. গেছে। அது வந்து கடல் நீரை குடிநீராக்க திட்டத்தினால সমুদ্র গেলে திருப்பவும் সমস্যা, நாங்கள் கடல் சார்ந்து இருக்கிற ব্যাক ওয়াটারেও இடத்துலயும் যেতে நீங்க দেবে வந்து না, எங்களை তাহলে যাবোটা கஷ்டப்படுத்துறீங்க, কোথায়? இப்போ வந்து இங்கேயும் கஷ்டப்படுத்துறாங்க பக்கிங்க கால। அப்போ நாங்கள் எங்கே போகிறது? নোনা জল পরিশোধনের কারখানা ও উপকূলের জলাধার বাড়তে থাকা জলসংকটের সহজ সমাধান মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীদের মতে বৃহৎ প্রকল্পগুলো সরাসরি ঝুঁকিপূর্ণ উপকূলীয় বাস্তুতন্ত্রে স্থাপন করলে উপকারের চেয়ে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। இவங்க குடிநீர் கொண்டு কাছের வராங்கன்னா நான் শহরগুলোতে திட்டத்துல நாங்க বড় বড় மறுக்கல। হ্রদ আছে, நான் சொல்ற மாதிரி আমাদের மதுரை அந்த সমুদ্রের মতোই சேகல்பட்டுல বিশাল। பெரிய பெரிய ஏரி மேடம், கடல் সেগুলো நிறைய இருக்கு அந்த সংস্কার ஏரிலாம், করে அந்த ஏரியெல்லாம் মিঠা জল தூர்வாரி জমিয়ে தண்ணி ব্যবহার করা சேமிச்சு যায়। நல்ல நீர் அதெல்லாம்। ভূতত্ত্ববিদ ও জলবিজ্ঞানীরা নারায়ণের সঙ্গে একমত।
জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে গেলে বড় প্রকল্পই যে ভালো সমাধান তা নয়। কাজটা ভাগ করে দিতে পারে। জেলার অন্য জলাশয় থেকে পলি অপসারণ করে সেগুলো পানীয় জলের জন্য ব্যবহার করতে পারে। আর শিল্প প্রকল্পগুলো চেন্নাইয়ের বাইরে অন্য জেলাতেও নিয়ে যাওয়া যেতে পারে। এরই মধ্যে জলাধারের কাজে বুলডোজার আর খনন যন্ত্র নেমে পড়েছে। স্থানীয়দের আশা সরকার তাদের কথা শুনবে। সম্প্রদায়গুলোকে রক্ষা করা আর চেন্নাইয়ের জল সরবরাহ দুটোর মধ্যে একটা ভারসাম্য খুঁজে বার করবে। আমরা আমাদের পানীয় জল যদি দূষণ মাপার যন্ত্রে মেপে দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখব তা খাওয়ার উপযুক্ত নয়। আমরা প্রতিদিন যে জল খাই তা কতটা সুরক্ষিত? মায়েরা পথে নেমেছেন ঐতিহাসিক প্রতিবাদে একটি রাসায়নিক কারখানার বিরুদ্ধে, যা তাদের জল, স্বাস্থ্য ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। কারখানা থেকে বেরোয় ফরএভার কেমিক্যাল, PFS বা PFAS। तर ते आपल्या मातेच्या शरीरातलं ते आमच्या मुलांना सुद्धा होणार आहे. आमची मुलं म्हणजे काय আমরা কি চুপ করে দাঁড়িয়ে আমাদের বাচ্চাদের কষ্ট দেখব? त्यांना हे करताना बघणार आहोत का? PFAS দূষণের গল্প ভারতেই সীমাবদ্ধ নয়। এই বৈশ্বিক সংকট শুরু হয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে ইটালিতে। ইউরোপ থেকে এশিয়া সব জায়গায় স্থানীয় সম্প্রদায় এই সমস্যার বিরুদ্ধে লড়ছেন। প্রথম সারিতে মায়েরা। সমাধান আছে, কিন্তু তার আগে সমস্যাটাকে বুঝতে হবে। PFAS আসলে কি? PFAS 10,000-এরও বেশি রাসায়নিকের একটি বৃহৎ গ্রুপ, যাদের কার্বন ফ্লোরিন বন্ধন খুবই শক্ত। এই শক্ত গঠন সহজে ভাঙে না। তাই জলরোধী কাপড় ও ননস্টিক প্যানে এগুলো ব্যবহার হয়। প্রায় সব কিছুতেই পাওয়া যায়, ডেন্টাল ফ্লস, ফাস্টফুডের প্যাকেট, এমনকি চিকিৎসা সরঞ্জামেও। রাসায়নিকটা চিরস্থায়ী। সমস্যাটা তখনই শুরু হয় যখন এগুলো ঠিকভাবে শোধন না হয়েই পরিবেশে ছড়িয়ে পড়ে। PFAS নদী, ভূগর্ভস্থ জল ও মাটিতে বহুদিন থেকে যায়। পানীয় জল, খাদ্য, এমনকি ঘরের ধুলোর মধ্য দিয়ে প্রাণী ও আমাদের শরীরেও প্রবেশ করে। পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তেই PFAS পাওয়া গেছে। এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তবে অল্প মাত্রার PFAS এর সাথেও ক্যান্সার, হরমোনের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং শিশুর বিকাশে সমস্যার যোগসূত্র পাওয়া গেছে। কঠিন অভিজ্ঞতার পর ইটালির মায়েরা বিষয়টা বুঝতে পারেন, শুরু করেন প্রতিবাদ করা। তাদের সাদা টি-শার্টগুলো প্রতীকে পরিণত হয়েছে। সেগুলোতে লেখা আছে তাদের সন্তানদের নাম এবং রক্তে পাওয়া PFAS এর মাত্রা। জিওভান্না আর মিকেলা এখানেই আন্দোলনটা শুরু করেন। Nel 2017 ho 2017 সালে scoperto জানতে che nel পারি আমার sangue di মেয়ের mia রক্তে যে figlia মাত্রায় c'erano রাসায়নিকটা questi আছে valori সেটা tra i বিশ্ব più alti রেকর্ড al করা mondo, mai সর্বোচ্চ মাত্রার riscontrati nei অন্যতম। cittadini. গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরেই ছিল মিতিনি কেমিক্যালসের কারখানা। সেখানকার বর্জ্যই পৌঁছে যায় তাদের এলাকায়। কিন্তু 26 বছর আগে যখন জিওভান্না ও তার স্বামী এখানে আসেন, তখন তারা কিছুই জানতেন না। শহরের কাজ ছেড়ে 5 সন্তানের জন্য পরিষ্কার, স্বাস্থ্যকর, সাধারণ জীবন চেয়েছিলেন শুধু। Abbiamo realizzato পরে che বুঝতে avevamo una পারলাম bomba, এটা che i একটা nostri টাইম figli বোমা। hanno una আমাদের bomba বাচ্চারা ভেতরে dentro il একটা loro বোমা নিয়ে corpo che ঘুরছে, può esplodere যে in কোনো সময় qualsiasi বিস্ফোরণ momento হতে পারে। e কিন্তু che দুঃখের বিষয় purtroppo কিছু non করার সুযোগ potevamo ছিল fare না। nulla. কারখানা থেকে বের হওয়া PFAS এখান থেকে সমুদ্র অবধি পুরো মাটি দূষিত করেছে। 2013 সালে বিজ্ঞানীরা জল পরীক্ষা করার পর এই দূষণ প্রকাশ্যে আসে। ততদিনে এই অঞ্চলে প্রায় 3.5 লাখ মানুষ দূষণের সংস্পর্শে এসেছেন, অনেকে বছরের পর বছর ধরে। এরপর শুরু হয় ব্যাপক জনস্বাস্থ্য উদ্যোগ। অনেকের রক্ত পরীক্ষা হয়। একটা গবেষণায় দেখা গেছে এই এলাকায় সাধারণ মৃত্যুর চেয়ে অতিরিক্ত প্রায় 4,000 মৃত্যু হয়েছে। কারণ হিসেবে পাওয়া গেছে কিডনি ও টেস্টিকুলার ক্যান্সার এবং হৃদরোগ। একজন মিতেনি কর্মীর মৃত্যুর সঙ্গেও দীর্ঘদিনের PFAS সংস্পর্শের যোগ পাওয়া গেছে। জিওভান্নাকে জৈব খামারের জীবন বদলে ফেলতে হয়। ফল ও সবজি চাষ বন্ধ, পশুর সংখ্যা কমিয়ে ফেলা, যেগুলো আছে এখন সেগুলো পোষ্য হিসেবেই রাখা। শুরুতে ভয়ে থাকলেও পরে সিদ্ধান্ত নেন চুপ করে থাকবেন না। জিওভান্না, মিকেলা ও আরও মায়েরা মিলে আন্দোলন গড়ে তোলেন। La rabbia è la prima emozione প্রথমে আমার forte, রাগ il primo প্রচন্ড sentimento হয়েছিল। grande. Però chiaramente
কিন্তু পরে মা ও মহিলা হিসেবে একত্রিত হওয়ার পর রাগটা কমেছে অনেকটা। mitigato questa rabbia e l'ha trasformata এখন আমরা in সমস্যাটা বুঝতে চাই, desiderio di andare a একসঙ্গে সমাধান comprendere খুঁজতে চাই, innanzitutto il এটাই problema উপায়। e poi anche di trovare insieme delle soluzioni. তারা প্রতিবাদ করেছেন, সম্মেলনে অংশ নিয়েছেন এবং শেষ পর্যন্ত রাসায়নিক কোম্পানিটার বিরুদ্ধে মামলা করেছেন। জিতেও যান। একটা আদালত কোম্পানির 11 জন সাবেক কর্মকর্তাকে গুরুতর পরিবেশগত অপরাধে কারাদণ্ড দিয়েছে। এরপর সামনে আসে আরেক সত্য, দূষণ থেমে যায়নি, শুধু জায়গা বদলেছে। দেউলিয়া হয়ে যাওয়া মিতেনি কারখানার যন্ত্রপাতি পাঠিয়েছে ভারতে। মিকেলা অনেক চেষ্টার পর ওই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করেন, যার মধ্যে ছিলেন সমাজকর্মী বরুণ সুখরাজ। সুখরাজের গ্রামে মিতেনির যন্ত্রপাতি আবার চালু হয়েছে। এখন উৎপাদন চলছে লক্ষ্মী অর্গানিক ইন্ডাস্ট্রিজ নামে। এই অঞ্চলকে নতুন রাসায়নিক উৎপাদনের কেন্দ্র বানানোর পরিকল্পনা রয়েছে। বরুণ গ্রামের সচেতনতা বাড়াতে শুরু করেন। মানুষকে জানান, এক জায়গায় নিয়মের কড়াকড়ি হলে উৎপাদন বন্ধ হয় না, অন্য জায়গায় সরে যায়। আর সেই উৎপাদন এসে পড়ে এমন জায়গায় যেখানে মানুষের প্রতিরোধ করার ক্ষমতা সবচেয়ে কম। মিকেলার বানানো একটা ভিডিও এখানে দ্রুত ছড়িয়ে পড়ে। आम्ही युट्यूबवर जेव्हा मामे PFAS पिफास সম্পর্কে म्हणून जे কিছুই জানতাম না। इटलीमध्ये ইউটিউবে जे ইতালির हे প্রতিবাদ झालं দেখে आंदोलन ওখানকার झालं পরিস্থিতি त्याच्याविषयी বুঝলাম। ज्यावेळेस आम्हाला इथं তারপর समजलं খোঁজ तेव्हा খবর आम्ही নিতে শুরু युट्यूबवरती করি। त्याची माहिती घेतली, तेव्हा आम्हाला कळलं তখনই की हे জানলাম किती যে রাসায়নিকটা म्हणजे তৈরি विषारी হচ্ছে द्रव्य সেটা इथं কতটা आमच्या इथे ক্ষতিকর। चालू प्रोडक्शन होतंय त्याचं। মানুষ সংগঠিত হতে শুরু করেন। এপ্রিল মাসে 3000 জন রাস্তায় নামেন প্রতিবাদে। তাদের স্লোগান, কোঙ্কানের মায়েরা পিফেস মানে না। ইটালির মাম্মেনো পিফেস থেকে অনুপ্রাণিত। বার্তা স্পষ্ট, যে শিল্প পদ্ধতি অন্য দেশে বাতিল, ভারত তা মেনে নেবে না। অনেকেই টানা 75 দিনের বেশি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। तर मला এই वाटतं की ही কোম্পানিটা कंपनी বন্ধ नक्की बंद করতেই व्हावी হবে। आणि आम्ही বন্ধ না ती হওয়া कंपनी পর্যন্ত बंद চুপ থাকবো না। केल्याशिवाय गप्प কোঙ্কনের बसणार এই মা नाही। বলছে, कोकणची PFAS माय মানি না। पिफासला नाही। ভারতে এখনো কোনো নিয়ম নেই যা পিফেসের উৎপাদনকে নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করে। এই কারণে বিষয়টা এতদিন জনপরিসরের প্রায় আড়ালেই থেকে গেছে। অন্যদিকে ইউরোপে বিজ্ঞানীরা এই সমস্যার ভিন্ন এক দিক নিয়ে কাজ করছেন। জুরিখের স্টার্টআপ অক্সাইল একটি পদ্ধতি বার করেছে যা শুধু বর্জ্য জলে পিফেস শনাক্তই নয়, ধ্বংসও করতে পারে। সংস্থাটার প্রতিষ্ঠাতা ফাজের মুশতাক ভারতেই বড় হয়েছেন। That always formed a ছোট part of থেকে my খুব life সহজে where জল we পেতাম could না, never take তাই water for কোনোদিন granted. হেলাফেলা And করিনি জল নিয়ে। it also led to a mission সেখান in থেকে my মনে life where I হয়েছিল wanted to do বড় something হয়ে about জল নিয়ে water কিছু when I করতে grew চাই। up. My PFAS journey নিয়ে into কাজ শুরু PFAS করি started অনেক much পরে। later in life. It started সুইজারল্যান্ডের when I মতো came দেশে to যেখানে Switzerland. জল এত And I পরিষ্কার মনে হয়, realized সেখানে even in a এসেও দেখি country like জলে Switzerland এই where the water অদৃশ্য looks so রাসায়নিক clean, আছে। we have all these PFAS, invisible কীটনাশক, chemicals. We have ওষুধের PFAS, উপাদান, we have যা থাকার pesticides, কথা নয়, সব pharmaceuticals in আছে। water which should not be in there. অক্সাইল একটা মোবাইল কন্টেনার তৈরি করেছে যা সরাসরি পিফেস উৎপাদনের শিল্পাঞ্চলগুলোর কাছে নিয়ে যাওয়া যায়। উৎসস্থলেই দূষিত জল পরিষ্কার করা সম্ভব পরিবেশে ছড়িয়ে পড়ার আগে। কন্টেইনারের ভেতরে থাকা দূষিত জল একটা ক্যানিস্টারে পাম্প করে পাঠানো হয়। এরপর জলে অতিবেগুনি রশ্মি এবং বিশেষ রাসায়নিক মিশ্রণ যোগ করা হয়। সেগুলো শক্তিশালী রাসায়নিক বন্ধনগুলোকে ভেঙে দেয়। শেষে বেরিয়ে আসে জল, কার্বন ডাইঅক্সাইড আর ফ্লোরাইডের মতো নিরীহ পদার্থ। পরিষ্কার এই জলটা নিরাপদে প্রকৃতিতে ছেড়ে দেওয়া যেতে পারে। এই প্রযুক্তি দিয়ে সাধারণত প্রতি ঘন্টায় কয়েক হাজার লিটার জল পরিষ্কার করা যায়। এটা নির্ভর করে পিফেসের মাত্রা আর কতটা শক্তি ব্যবহার করা হচ্ছে তার উপর। This technology that we have is এমনভাবে specifically তৈরি designed যাতে so that যে কেউ anyone এটা can কিনতে afford পারে। that. Where we have প্রয়োজন different অনুযায়ী levers সেটিং we can বদলানো tune. যায়। We can কেউ give বেশি them শক্তির জন্য a very অর্থ দিতে quick পারলে treatment আরো বড় because জায়গা they can থাকলে afford to pay দ্রুত for high পরিষ্কার energy করতে and পারি, bigger যেমন spaces ইউরোপে। like in Europe. আবার কম Or শক্তি we can ব্যবহার also করে do much ধীর lower গতিতেও কাজ treatment করা with যায়। low energy. এই সমাধানটা সারা বিশ্বে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এই ধরনের প্রযুক্তিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সচেতনতা এবং সরকারি নিয়ম দরকার। তবে তারা এখনও পর্যন্ত শুধু পরিবেশে ছড়িয়ে পড়া পিফেস নিয়েই
কাজ করছে। रत्नागिरी जिले में কিন্তু প্রতিবাদগুলো পরিবর্তন আনছে। PFAS बहुत ही स्पूरियस और डेंजरस এবছরের প্রতিবাদের পর প্রথমবার ভারতের সংসদে পিফেস নিয়ে আলোচনা হয়েছে। टेक्नोलॉजी के उपयोग से उत्पन्न पर्यावरण एवं सार्वजनिक स्वास्थ्य जोखिमों के संबंध में मैं एक बहुत महत्वपूर्ण विषय उठा रहा हूँ। কিভাবে পিফেস অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে তা নিয়ে বরুণ সহ আরও অনেকেই ইউরোপীয় পার্লামেন্টে কথা বলেছেন। মিকেলা আর জিওভান্নাও সংহতি জানাতে উপস্থিত ছিলেন। বর্তমানে ইইউ পিফেস উৎপাদন, ব্যবহার ও বিক্রির ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে, কিছু ব্যতিক্রম ছাড়া। এর ফলে কোম্পানিগুলোর ওপর কঠোর রিপোর্টিং নিয়ম লাগু হবে, দূষণ নির্গমনের সীমা কমানো হবে, আর ধাপে ধাপে বন্ধ করার নির্দিষ্ট সময়সীমা থাকবে। জল, মাটি ও শরীরে থাকা চিরস্থায়ী রাসায়নিকগুলোর বিরুদ্ধে লড়াইয়ের এক বড় পদক্ষেপ এটা। তাহলে পরের বার বোতলের জল খাবার আগে নিশ্চয়ই দুবার ভাববেন। জলাধার নিয়েও কি অন্যভাবে ভাবনা চিন্তা করে দেখবেন? জানান আপনার ভাবনা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।